আমার কোনো নিজেকে ওইভাবে বড় করতে হবে, নিজের বাড়ি গাড়ি, তারপর হচ্ছে যে নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে হবে এই অল্প সময়ের ভিতরে, এই ধরনের মনোবৃত্তিও নাই। কারণ আমি কথা দিচ্ছি এগুলো কিন্তু রেকর্ডেড থাকবে। এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের স্টেককে কাজে লাগিয়ে আমি আবিদ সহ আমার সংগঠনের যারা এখন আছেন তারা এই বাংলাদেশে এক পয়সার কোনো হচ্ছে যে আপনার অনধিকার চর্চা করেনি। যারাই এখানে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে তারা আলাদা একটা পার্টি করার চেষ্টা করেছে ম্যাক্সিমাম, এবং তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণে হচ্ছে যে মনোযোগী হয়েছে। ইতিমধ্যেই অনেক হচ্ছে যে আচরণবিধি লঙ্ঘন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেরকম সরব উপস্থিতি, আমরা সরব সিদ্ধান্ত এই জায়গাগুলোতে আমরা দেখিনি নির্বাচন কমিশনে। সুতরাং এই জায়গাটাতে কিছুটা সংখ্যা এখন রয়ে গেছে। সেনাবাহিনীর হচ্ছে যে এখানে নিয়ে আসাটা এটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ভীতির কারণ, যে নির্বাচন করতে সেনাবাহিনী লাগতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। কি মনে হচ্ছে ছাত্রদের মধ্যে টেম্পারমেন্ট কেমন দেখছেন? অনেকদিন পরে ডাকসু নির্বাচন এবং বলা হচ্ছে যে এবারই সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, তো সেটার আলাদা কোনো প্রেশার পাচ্ছেন কিনা? শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কোনো স্টুডেন্টরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, কেউ হচ্ছে যে দেখলেই জড়ায়েত হচ্ছে। এই যে একটা হচ্ছে স্টুডেন্টদের সাথে একটা কমিউনিকেশন, যেটা আগের ডাকসুতে তো আমরা হচ্ছে যে আপনার দূর টু দূর যাওয়ার কোনো সুযোগই আপনাদের ছিল না। 2019 সালের ডাকসুতে হচ্ছে যে আপনার কারোর সাথে প্রচারণাটা করতে গেলেও বিভিন্ন বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে, ওই রকম রাজনৈতিক অবস্থান ছিল না। কিন্তু এতদিন পরে এসে মনে হচ্ছে আসলে একটা প্রপার ছাত্র রাজনীতি হচ্ছে। আমি একটা সংগঠনের প্রতিনিধি, আমার সাথে সাধারণ শিক্ষার্থীদের একটা মত বিনিময় হচ্ছে, একটা হচ্ছে যে কথা হচ্ছে, এরা প্রশ্ন করতেছে, আমি অ্যান্সার দিচ্ছি, আমরা প্রত্যেকের প্রতি সহনশীল। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আসলে সত্যিকারের ছাত্র রাজনীতিটা হচ্ছে, যেখানে তার যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী প্রত্যেকের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। রাজনীতি মানে যে ঘৃণার চাষ, চারপাশে যে নানা ধরনের হেটপ্রেট বক্তব্য পাওয়া যায় বা আমরা মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমনটা দেখি, ছাত্র রাজনীতিতে এবারে ডাকসু নির্বাচনে সেটার উপস্থিতি অনুপস্থিতি যদি আপনার পর্যবেক্ষণ কি? কিছু গোষ্ঠী আপনার হচ্ছে যে তার অপোজিশন পার্টিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আপনার নানান ধরনের অনলাইন প্রপাগান্ডার আশ্রয় নিচ্ছে। এই ঘৃণা চর্চাটা এখনো রয়ে গেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী কেন্দ্রিক। তাছাড়া এই যে উত্তপ্ত বাক্য বিনিময় কিংবা হচ্ছে যে ওই যে ঘৃণা চর্চা যেটাকে প্রকাশ্যে বলে, এটা এখন হচ্ছে না বললেই চলে, যেটা নতুন বাংলাদেশের রাজনীতির জন্য একটা পজিটিভ ধারা। কিন্তু আপনি বলছিলেন একটু আগে আমার সাথে কথা বলার সময় যে এখনো গুপ্ত রাজনীতির যে ধরনের চর্চা, সেটার চাপ আপনারা এখনো ফিল করছেন, এখনো সেটার প্রভাব রয়ে যাচ্ছে, এবং ডাকসু নির্বাচনে সেটার প্রভাব কতটুকু থাকছে যদিও এরই মধ্যে এরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। এরা অনলাইনে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গত রাজনীতির চাপ, সেই চাপ বর্তমান যেভাবে রাজনীতির প্রচলন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা আলটিমেটলি সে প্রভাব ফেলতে পারবে না। তবে অপচেষ্টা চলমান, আমরা বারবার এটার বিরুদ্ধে কণ্ঠ জারি রেখেছি এবং সত্যকে বারবার উপস্থাপন করছি, যেটার মধ্য দিয়ে আশা করছি না এটার প্রভাব বেশি পড়বে এই নির্বাচনে। আচ্ছা, ডাকসু আপনারা যে ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহার আমরা দেখেছি যে আপনারা কাঠামো সংস্কারের কথা বলেছেন, তারপর আপনারা ছাত্রদের ক্ষমতায়নের কথা বলেছেন, নানা ধরনের ফেসিলিটিসের কথা বলেছেন, আপনারা বলছেন যে আপনারা ইন্স্যুরেন্স দিবেন, নারীদের জন্য আপনারা বিশেষ ব্যবস্থার কথা বলেছেন। এগুলোর কত পার্সেন্ট আপনারা বাস্তবায়ন করতে পারবেন বলে মনে করছেন? আমরা সম্মিলিতভাবে একসাথে বসেই কিন্তু টানা পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু এই ইশতেহারগুলো তুলে এনেছি। এমন ইশতেহার তুলে আনিনি যেটা আমাদের হৃদয়ে নাই কিংবা কল্পনাতে নাই। কল্পনাতে যা আসে তা অবশ্যই বাস্তবায়নযোগ্য, এবং এগুলোকে ওইভাবে তুলে এনেছি কারণ এগুলোর ভুক্তভোগী আমরা নিজে। কারণ গণরুম গেস্টরুম কালচার থেকে শুরু করে, তারপরে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিরাপত্তাহীনতা থেকে শুরু করে, স্বাস্থ্যগত যে বিষয়গুলো, স্টুডেন্টদের, একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে সুস্থ হয়ে ঢুকছে, অসুস্থ হয়ে বেরোচ্ছে, তারপরে হচ্ছে যে মেয়েদের যে প্রতিবন্ধকতার যে বিষয়গুলো, হল টু হল একটা মেয়ে চাইলেও আরেকটা হলে ঢুকতে পারছে না, একটা প্রয়োজনে সে স্বাস্থ্যসেবাটা, জরুরি স্বাস্থ্যসেবাটা পাচ্ছে না, তারপরে যে একাডেমিক জায়গাগুলোতে ক্লাসরুমের যে সংকট, টিচার নিয়োগের যে অস্বচ্ছতা, টিচারের যে জবাবদিহিতা, শিক্ষকের যে জবাবদিহিতা, সেটাও অনুপস্থিত। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় বর্তমানে যে 100% শিক্ষক আছে তার 64% নিয়োগ হয়েছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, যে নিয়োগের মেন ভিত্তি হচ্ছে আওয়ামী আইডিওলজি।
শিক্ষকদের। তো সুতরাং সবকিছু মিলিয়ে একটা বিশাল সংস্কার নিয়ে আসার চেষ্টা। প্রশাসনের বাধা যদি আসে সেটা কিভাবে মোকাবেলা করবেন? যাদের গার্ডস আছে ওই রকম নেতৃত্ব যদি তারা নিয়ে আসতে পারে, নেতৃত্ব বাছাই যদি তারা, আশা করি ভুল করবে না। যদি ভুল না করে, এগুলো কোনো বাস্তবায়ন, যত ইশতেহার এখানে উঠে এসেছে সবগুলো ইশতেহার এখানে বাস্তবায়নযোগ্য। কোনো প্রশাসনিক বাধা এখানে বাধা নয়, যদি নেতৃত্বের স্বচ্ছতা থাকে। আপনারা ছাত্রদের কাছে দায়বদ্ধ থাকবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন এজ এ ছাত্র নেতা, কিন্তু আমরা তো সবসময় দেখে এসেছি কি যে মূল রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে আসছে আসলে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো থাকছে তারা। এবার তার কতটা পরিবর্তন হবে? আওয়ামী রাজনৈতিক ছাত্রলীগের রাজনৈতিক অপসংস্কৃতিকে মনে করে এই জিনিসগুলো আপনাদের সামনে কিংবা আমাদের সামনে ভেসে আসে। অথচ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি আবিদ দিয়ে আজকে আপনি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি কিন্তু ওই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ঘৃণা করে আপোষহীন থেকে আজকে আমি আবিদ হয়েছি। সুতরাং আমাদের হাত দিয়ে আবার সেই রাজনৈতিক অপসংস্কৃতি উঠে আসবে, সেটা কল্পনাতেও আনার কোনো প্রয়োজন নেই। আমি অভ্যন্তরীণ নির্বাচনের মধ্য দিয়ে ইলেক্টেড হয়ে আমরা সকলে এখানে এসেছি, নির্বাচন করছি। তো সুতরাং এখানে যে লেজুর বৃত্তির কথাটা এনে ছাত্র রাজনীতির হচ্ছে যে কালো অধ্যায়কে মনে করে দেওয়া হয়, সেটা আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে স্মরণ করে। সুতরাং আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে যারা ঘৃণা করে আজকের এই জায়গাতে এসেছে, তাদেরকে যদি আওয়ামী রাজনৈতিক ফ্রেমিং এ নিয়ে আসা হয়, তাহলে তার উপর তার জুলুম করা হবে। সুতরাং আমরা কথা দিতে পারছি, লেজুর বৃত্তি নয়, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে টার্গেট করেই আমাদের রাজনীতি করেছি এবং সামনেও করবো। এবং এটাও বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীদের বাইরে তথা প্রকৃতির বাইরে গিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, তাহলে সেটিই তার রাজনীতির শেষ দিন। আমরা আসলে এই আবিদকে দেখতে পাবো শুধুমাত্র ছাত্রদের উন্নয়নে কাজ করতে, কোনো টেন্ডার বাঁচিয়ে কিংবা অন্য কোথাও পাওয়া যাবে না। এই গণঅভ্যুত্থানে বিশাল স্টেক থাকার পরও 5 আগস্টের পরে 6 আগস্ট থেকে আমরা সোজা বাসায় ফিরে গেছিলাম। 6 আগস্ট থেকে বাংলাদেশের মসজিদ, মন্দির, থানা পাহারা দিয়ে রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য, ভোটাধিকারকে ফিরে আনবার জন্য, গণতন্ত্রকে ফিরে আনবার জন্য এখনো পর্যন্ত রাজপথে রয়ে গেছি। এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের স্টেককে কাজে লাগিয়ে আমি আবিদ সহ আমার সংগঠনের যারা এখন আছেন, তারা এই বাংলাদেশে 1 পয়সার কোনো হচ্ছে যে আপনার অনধিকার চর্চা করেনি, যে আমি গণঅভ্যুত্থানে ছিলাম, আমাকে এটা দাও, এটা দাও, ওটা দাও। বাদ বাকি সকল সংগঠন সেটাতে জড়িত আছে, ছিল এবং এখনো আছে। সুতরাং এই যে গণঅভ্যুত্থানের এত স্টেক থাকার পরও অনধিকার চর্চা করেনি, বারবার আমরা কিন্তু সততার প্রমাণ দিয়ে গেছি। সুতরাং যে আবিদকে আপনারা এখন দেখছেন, গণঅভ্যুত্থানের পূর্বে যে আবিদ ছিল, এখনো সেই আবিদ, একই আবিদ রয়ে গেছে এবং এই এরপরে একই আবিদ থেকে যাবে। কারণ 5 আগস্ট শঙ্করপুর থেকে আমি যেভাবে বেঁচে ফিরেছি, আমার থাকার কথা ছিল কবরে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে। সুতরাং আমার পাওয়ার আর এখানে কিছু নেই। 69 থেকে 90, তারপর 2024, সেখানেও আমরা ছাত্র নেতাদের বড় বড় ভূমিকা দেখেছিলাম। ডাকসু নির্বাচনের পরে সেই ডাকসু নির্বাচন থেকে নির্বাচিত হওয়া নেতাদেরকেও আমরা রাজনৈতিক অঙ্গনে ভূমিকা দেখেছিলাম, কিন্তু ভূমিকা দেখা যায় নাই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, ছাত্রদের স্বার্থ রক্ষার যে কথা, সেই জায়গায় ভূমিকা ছিল না। তাহলে কি ব্যতিক্রম আসলে আপনারা করবেন? বড় বড় যারা নেতা ছিলেন ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে তাদের কোনো এমন অভূতপূর্ব কোনো কাজ এখন কিন্তু দৃশ্যমান না। যারাই এখানে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে তারা আলাদা একটা পার্টি করার চেষ্টা করেছে ম্যাক্সিমাম, এবং তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণে হচ্ছে যে মনোযোগী হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে গড়ে তোলার ক্ষেত্রে কারোরই তেমন কোনো ভূমিকা ছিল না। সেই জায়গা থেকে আমি আপনাকে নিশ্চিতভাবে কথা দিতে পারি, আমার কোনো দল খোলার টার্গেট নাই। আমার কোনো নিজেকে ওইভাবে বড় করতে হবে, নিজের বাড়ি গাড়ি, তারপর হচ্ছে যে নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে হবে এই অল্প সময়ের ভিতরে, এই ধরনের মনোবৃত্তিও নাই। কারণ আমি কথা দিচ্ছি, এগুলো কিন্তু রেকর্ডেড থাকবে। আমি জানি না 1 বছরে সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো, কিন্তু আমার যতটুকু সময় কাটবে পুরোটুকু সময় এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ইশতেহার নিয়ে, এই ইশতেহার বাস্তবায়নের জন্য, এবং সেই গাছ আমার আছে, আমি সেটা বিশ্বাস করি। ব্যক্তিগত উন্নয়নে কাটবে না, গাড়ির মডেল বদলে যাবে না, প্রশ্নই আসে না। যে আবিদ এখন যেমন আছে, সে আবিদ এখন যে ড্রেস পরতো, এর আগে প্যানেলের বাকিরাও প্যানেলের বাকিদের দায়িত্ব নেবে, ভবিষ্যতে একই ড্রেস পরবে, একই ভাবে থাকবে, তার কোনো পরিবর্তন আসবে না। আমরা আমাদের স্বচ্ছতা বজায় রেখেছি এবং আমাদের প্যানেলে যে কয়জন আছে প্রত্যেকের শরীরে এখনো ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন বিরাজমান। নারীর স্বাধীনতার বিষয়টি আনলেন, আমরা দেখলাম যে এটি নিয়ে একটি চাপ সব জায়গাতেই আছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে, এবং যাদের মতাদর্শে আসলে এবং যাদের চাপে আসলে এই ঘটনাগুলো ঘটছে, তাদেরকে মোকাবেলার জন্য আপনাদের হাতে অস্ত্র কি আছে? শিবিরের বিরুদ্ধে আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ে যতটা সোচ্চার, নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর পোশাক, এই জায়গাগুলোতে আপনারা খুব বেশি সোচ্চার নয় কেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েরা বিভিন্ন হলগুলোতে রাজনীতি করতে গিয়ে যে লেভেলের নোংরা চর্চার শিকার হয়েছে, প্রকাশ্য আইডি দিয়ে, নিজস্ব আইডি দিয়ে, পার্সোনাল আইডি দিয়ে আমাদের নারীদেরকে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলিতে হেয় করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে কণ্ঠ জারি রেখেছি, বিভিন্ন নারীদেরকে হেনস্থা করা হয়েছে। গত কয়েকদিন আগেও কিন্তু টিএসসিতে আপনারা দেখেছেন একটা হচ্ছে যে একটা ছেলে নারীর হচ্ছে যে বিভিন্ন মানে শরীরের জুম করে করে ছবি তুলছিল, তাকে যখন ধরা হলো সে ওই দিন যে শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসিতে সে ওইখানে পালিয়েছে। পরে তাকে ধরার পরে তার এখানে 6টা ফেক, সে তার নিজের নাম বলেছে 6টা, তার আইডি ছিল 5টা আর পেজ ছিল 2টা, সব ফেক। সুতরাং এই ধরনের ঘৃণা চর্চাগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একদম স্পষ্ট এবং দৃশ্যমান, এবং আমরা 5 আগস্ট পরবর্তী সময় এই সংগ্রামটা আরো বেশি করে গেছি। যে শিক্ষার্থীকে যখন এখানে হেনস্থা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন, তাকে যখন থানা থেকে ছাড়ানো হলো, তখন তো আমি ছাত্রদলের কোনো অবস্থান দেখিনি। না, জাতীয়তাবাদী ছাত্রদল তার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানিয়েছে। আমি নিজে জানিয়েছি, আমার সংগঠন জানিয়েছে, আমাদের গোটা বাংলাদেশ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু শারীরিক উপস্থিতি আমরা কোথাও দেখিনি। শারীরিক উপস্থিতির যে কথাটা বলছেন, বিশ্ববিদ্যালয়ে আমরা ছিলাম, আমরা মিছিল করি নাই কিংবা হচ্ছে যে অবরোধ করি নাই। রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে অনেক কিছুকেই আমরা রাষ্ট্রের আইনের হাতে ছেড়ে দিতে চাই। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে আইন আছে সেই আইনটা দেখবে। সেই আইন যদি প্রশাসন কিংবা রাষ্ট্র যদি না মানে, সেটাকে রাষ্ট্রকে প্রেসার করতে হবে। সেই প্রেসারটা আমরা বারংবারই করে যাচ্ছি। আচ্ছা, এখন সরাসরি যদি তীর দেন যে আমরা করছি না কিংবা আমরা এখানে হচ্ছে যে মানে হচ্ছে যে কিছুটা নর্মাল ভূমিকা পালন করছি, এটা উচিত হবে না, কারণ আমরা বারংবার স্পষ্ট এবং স্বচ্ছ ভূমিকা রেখে গেছি নারীদের। এবার যারা অংশ নিচ্ছেন নির্বাচনে, তারা সামনের দিনের রাজনীতিতে কতটা বড় ভূমিকা রাখবেন, নাকি আসলে ছাত্র রাজনীতিতেই আসলে শেষ হয়ে যাচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার? সবকিছু মিলিয়ে যদি আশা রাখি, এই জেনারেশনের কাছ থেকে বাংলাদেশ নতুন কিছু আশা করে। একটি দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক অপসংস্কৃতি এই বাংলাদেশ ছিল, তো সেই জায়গা থেকে গোটা বাংলাদেশ আশা করছে একটি সুন্দর, সুস্থ, সহনশীল এবং সহমর্মিতা, শ্রদ্ধা, স্নেহের সমন্বয়ে এমন একটা রাজনীতি গোটা বাংলাদেশে হচ্ছে যে ছড়িয়ে যাবে, যেটার গোড়াপত্তন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সুতরাং এবারের ঢাকসু এবং তার প্রভাব অনেক বেশি পড়বে ভবিষ্যৎ বাংলাদেশে। সামনের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব থাকবে বলে অনেকেই বলছেন যে এটা সুষ্ঠু হওয়া মানে হচ্ছে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া, ডাকসু নির্বাচন লিটমাস টেস্ট। আপনার কাছে কি মনে হয়? এবারে ডাকসু নির্বাচনটা যেহেতু সামনে জাতীয় নির্বাচন আছে, নিঃসন্দেহে এটার গুরুত্ব জাতীয় নির্বাচনের প্রভাব থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকে নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর হয়, এটাই আমরা আশা করছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য ঠিক থাকে। ইতিমধ্যেই অনেক আছে যে আচরণবিধি লঙ্ঘন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেরকম সরব উপস্থিতি, আমরা সরব সিদ্ধান্ত এই জায়গাগুলোতে আমরা দেখিনি নির্বাচন কমিশনে। সুতরাং এই জায়গাটাতে কিছুটা শঙ্কা এখন রয়ে গেছে। কতটা সংখ্যা যে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে নির্বাচনে, এতটাই কি সংখ্যা শঙ্কিত হওয়ার মতো? সেনাবাহিনীর বিষয়টা আসলে সেনাবাহিনী থাকবে এটা তো নর্মালি নেওয়ার কথা না, নর্মালি কথা নেওয়ার না। সেনাবাহিনী আসবে এটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে নিঃসন্দেহে। তো সেই জায়গাটাতেও আমরা কনসার্ন দিয়েছি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে, তারা বলছে জিনিসটা তারা ভেবে দেখবে। মানে কেন সেনাবাহিনী দেয়া হলো বলে মনে হয়, যে কি কারণে তারা এদিকে গেল? যে আমি আপনাকে ইতোমধ্যেই বলেছি যে অনেকগুলো আছে যে যেমন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিতে পারছে না। এখন তাদেরও একটা শঙ্কা থাকতে পারে, যারা ইতোমধ্যেই ক্যাম্পাসগুলোতে বারবার মুখ করে বেরিয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে কিংবা বিভিন্ন ক্রাইটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধভাবে কিছু সংগঠন ক্যাম্পাসে মুভ করেছে। তো এখন তারা যদি কোনো কারণে হেরেও যায়, তাহলে তারা কতটুকু নির্বাচনের ফলাফলটা মেনে নেবে, সেটাও একটা ম্যাটার। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের আছে যে প্রশাসন সেটাকে টেকেল দেওয়ার সক্ষমতা, নির্বাচন কমিশনের সেটা টেকেল আছে কিনা সেটা নিয়েও আমরা সন্দিহান। তো সেই কারণে তারাও হয়তো বা তারা সন্দেহ প্রকাশ করছে আমরা এটা টেকেল দিতে পারবো কিনা, সেনাবাহিনীর প্রয়োজন, এগুলোও কারণ হতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেনাবাহিনীর আছে যে এখানে নিয়ে আসাটা এটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ভীতির কারণ, যে নির্বাচন করতে সেনাবাহিনী লাগতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে।